হ্যাঁ 14 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। আমাদের প্রশ্ন হলো যে ফ্যাসিবাদের সময় যে গুমগুলো হতো একই স্টাইলে গুম করছে আমাকে। আমাদের যে কী অপরাধ, সেটা একটাই অপরাধ, তার যে সে যে অ্যাকিউজড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা নিয়ে কথা বলছি। আর পরের অপরাধটা হচ্ছে এই দুর্নীতিগুলো কেন ধরছি। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আর এই হোটেলে জব করে যারা এই কোম্পানি খুলে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু উইদাউট নোটিসে ম্যাজিস্ট্রেট এসে আমাদেরকে বের করে দিল হঠাৎ করে। আমরা তখন ফ্যামিলি নিয়ে আমরা কোথায় যাব? আমি যে প্রতিবাদী কণ্ঠ, আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এই হোটেলে বছরের পর বছর দুর্নীতি চলে আসছে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা 23 তারিখ, অগাস্টের 23 তারিখ আমরা একটা সংবাদ সম্মেলন করলাম। সংবাদ সম্মেলন করে আমরা সেখানে সাংবাদিকদেরকে বললাম যে ভাই এই হোটেলের মধ্যে দুর্নীতি আছে, এটা ডকুমেন্ট, আপনারা এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন, আপনারা লিখেন, কারণ আমরা অনেক চিল্লাচিল্লি করছি, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। যেখানে ম্যানেজিং ডিরেক্টর সে নিজেই দুর্নীতিগ্রস্ত, সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অ্যাকিউজড, তার একটা গ্যাং তৈরি করছে সে, যে গ্যাংগুলো দুর্নীতির সাথে জড়িত। এই এমডি আতিকুর রহমান, উনি একটা গ্যাং তৈরি করছে হোটেলের মধ্যে। সংবাদ সম্মেলন করে যখন নিউজ হলো 23 তারিখে, আমরা একটা সময় বেঁধে দিলাম যে 24 ঘন্টার মধ্যে আমাদের এই দুর্নীতি যারা করছে তারা এই হোটেল থেকে বের হয়ে যাবে এবং তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের একটা সঠিক বিচার আমরা দাবি করি। প্লাস আমাদের উপরে যারা অন্যায় করছে, ইনজাস্টিস করছে, যেই এমপ্লয়িগুলো 36 জন, তাদের চাকরি পুনর্বহাল করা হবে। আমাদের এই দুটো দাবি ছিল। এরপর 24 ঘন্টা আমাদের সাথে কেউ যোগাযোগ করা নাই। 25 তারিখ আমরা হোটেলের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিই। অবস্থান নেওয়ার পরে ওইখানে 48 ঘন্টার একটা সময় বেঁধে দিই। 28 তারিখে সকালে আবার আমরা শান্তিপূর্ণ অবস্থানের জন্য রেডি হই। 27 তারিখে সারা দিন আমার বিরুদ্ধে বক্তব্য হয়েছে হোটেলের মধ্যে, আমার বাড়ি ভাঙচুর করবে, প্লাস 24 ঘন্টার মধ্যে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করবে। তখন আমি আমার হুমকি মনে করে রমনা থানায় আমি একটা জিডি করি, যারা যারা এই স্লোগান দিয়েছে, দিয়ে ওই রাতে আমি বাসায় থাকি না। বাসায় না থেকে আমি নিরাপদ জায়গায়, কোথায়, আমাদেরই সিভিল এভিয়েশন ট্যুরিজম মিনিস্ট্রি একটা হোটেল, পর্যটন কর্পোরেশন মহাখালীতে, হোটেল অবকাশে আমি থাকি। 4টার দিকে হোটেল রিসেপশন থেকে আমার কাছে একটা ফোন আসে রুমে। ফোনে বলে যে কিছু লোকজন এসছে, আপনারই পরিচিত, আপনার সাথে কথা বলতে চায়। আমি বললাম না, এত রাতে আমার লোকজন, কোনো পরিচিত লোকজন আমার নাই, আমি কথা বলতে চাই না। তো বললো যে প্রশাসন থেকে ডিবি এসছে, রিসেপশনে আসেন, আপনার সাথে কথা বলবে। যেহেতু প্রশাসনের লোক পরিচয় দিয়েছে, তা আমার একটা মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বললাম ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে আসি। তো আমি রেডি হইতে হইতেই আমার দরজায় কড়া নাড়লো। দরজাটা খুলে দিলাম। তো হোটেলের 2 জন কর্মচারী প্লাস 2 জন ডিবি অফিসার বললো যে আপনার সাথে কী কী আছে এগুলো নেন, নিয়ে আমার স্যার আসছে, এডিসি স্যার, নিচে গিয়ে কথা বলবো। ওকে ফাইন, আমার ব্যাগ যেগুলো আছে সবগুলো কিছু নিলাম, নিয়ে আমি যখন নিচে গেলাম, নিচে গিয়ে দেখি 10 থেকে 15 জনের একটা টিম, অস্ত্রশস্ত্র সহ, সব ডিবি পোশাক পরা, কয়েকজন ছিল সাদা পোশাকে। তো এডিসি সাহেব আমাকে বললেন যে, এডিসি মনির সাহেব, সাইবার জোন, তো বললেন যে আপনি যদি আমার সাথে একটু দেখা করে আসতেন তাহলে তো আমাদের এত কষ্ট করে আসা লাগতো না। তো আমি বললাম আমি যে দেখা করবো আপনার সাথে, আপনি কি আমাকে ফোন দিয়েছেন? এরপরে বললো যে আপনাকে আমার সাথে যেতে হবে, এখানে চেক আউট করেন। তো আমি চেক আউট করলাম, সাইন টাইন করলাম, করে আমাকে একটা সাদা গাড়িতে উঠায় নিল ওরা, 15 জনের মতো উঠায় নিয়ে আমাকে ডিবি অফিসে নিয়ে আসলো। নিয়ে আসার পর এডিসি মনির সাহেবের রুমেই রাখছে। তারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। বললো যে ডিসি স্যার আপনার সাথে সকালে কথা বলবে, একটু দেরি হবে, আপনি এখানে থাকেন। তো আমি ওখানে থাকলাম রাতটুকু। 11টা সাড়ে 11টার দিকে ডিসি স্যার আমাকে কল করলো। তো আমাকে একজনে নিয়ে গেল, একজন এসআই ডিসি স্যারের কাছে। তো ডিসি স্যার এত ভালো ব্যবহার করছে যে আপনি বলেন তো যে এই আন্দোলনটা কিসের আন্দোলন করছেন। তো আমি ডিটেল বললাম। তখন ডিসি স্যার শোনার পরে চিন্তা করলো যে না, এ তো কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না, সে তো ন্যায্য দাবিই করছে। তখন 2 জন এসআইকে বললো যে ওনাকে একটু পাশের রুমে নিয়ে যান, নিয়ে যেয়ে ওনার বর্ণনাটা লিখেন। তো আমি 2 জন এসআই আমাকে পাশের রুমে নিয়ে গিয়ে আমার বর্ণনাটা লিখলো। 4 লাইন লিখতেই সেও কষ্ট পাইছে যে এত কষ্ট। আপনি দেখেন এই হোটেলে সেই 4 লাইনে আমি আমার বর্ণনা দিচ্ছি। এখন আমি কি বলছি সেখানে দিচ্ছি। এই হোটেলে হিউম্যান রাইটস ভায়োলেশন কীভাবে, বছরের পর বছর একজন এমপ্লয়ি সে ক্যাজুয়াল অন কলে কাজ করে যাচ্ছে, কবে কন্ট্রাক্ট হবে সে জানে না। আচ্ছা, একজন কন্ট্রাকচুয়াল যে কন্ট্রাক্ট হয়েছে সে কবে পার্মানেন্ট হবে সে জানে না। তার মানে
এখানে রুলস রেগুলেশন, স্পেসিফিক প্রসিজার, গাইডলাইন নেই। যেখানে পাশের হোটেল সোনারগাঁতে আছে যে আপনি 2 বছর কন্ট্রাক্টে থাকলে অটোমেটিকলি পার্মানেন্ট হয়ে যাবেন। আমরা সেগুলো নিয়ে সোচ্চার কণ্ঠ আমি দাবি জানিয়েছিলাম। আমি 8 বছর কন্ট্রাক্টে জব করে চাকরি পাইছি। চাকরি পাওয়ার 4 বছর পরে আমাকে কিভাবে বিদায় করলো, আন্দোলনটা কিভাবে হলো দেখেন। জানুয়ারি 24 তারিখে ম্যাজিস্ট্রেট এসে আমাদেরকে বের করে দিল 36 জনকে, কোনো কারণ ছাড়াই। ফেব্রুয়ারির সেই দিন জানুয়ারি 24 তারিখে আমাদেরকে নোটিশ দিল যে তোমাদের চাকরি, সার্ভিস চার্জ এবং জব যাবে না, কন্টিনিউ থাকবে। কিন্তু ফেব্রুয়ারি 25 তারিখে সবার বাসায় সরকারি রেজিস্টার করা চিঠি, টার্মিনেশন লেটার। কারো মাথা ঠিক থাকে আপনি বলেন? আমাদেরও তো ফ্যামিলি আছে। এই তখন থেকে আন্দোলন দৌড়াদৌড়ি শুরু হলো। আমরা সেই সময়কার মন্ত্রীর বাসায় গেছি। মন্ত্রী নিজেও বলছেন যে বাংলাদেশ বিমান, পর্যটন অথবা হোটেল যেখানেই হোক, এই যে মোকাম্মেল সাহেব ছিলেন সচিব, তাকে বলে দিয়েছেন যে ওনাদের ফ্যামিলি বাঁচানোর জন্য যেখানেই হোক ওদের একটা অ্যাকোমোডেশন, চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু আমাদের এই এমডি আতিক সাহেব এবং এই এমডির যে গ্যাং, তারা কোনোভাবেই আমাদের এই হোটেলে ঢুকতে দিবে না। আমাদের যে কী অপরাধ, সেটা একটাই অপরাধ। সে যে অ্যাকিউজড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা নিয়ে কথা বলছি। এই বোনের পক্ষ হয়ে এটা ভয়েস রেজ করছি। এটা আমার সবচেয়ে বড় অপরাধ। আর পরের অপরাধটা হচ্ছে এই দুর্নীতিগুলো কেন ধরছি। তো ডিবি অফিসে যখন এভাবে নিয়ে আসলো, কথা বললাম, এই কথাগুলো লিখছে। লিখার পরে এই 4 লাইন লেখার পরে আর স্যার লিখে নাই, বলছে যে না আমার কষ্ট হচ্ছে, আমি আর লিখবো না। তো একটা ফাইল তৈরি করে ওনাকে হ্যান্ড ওভার করে দেওয়ার ব্যবস্থা করেন। আর এই হোটেলে জব করে যারা এই কোম্পানি খুলে দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে কথা বলছে। কেন বিআইসিসি আজকে লস প্রজেক্ট, কেন বিআইসিসি থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, এটা ম্যানেজমেন্টের ফল্ট। এর দায়ভার কেন শ্রমিক নেবে? এতগুলো শ্রমিকের ফ্যামিলি কিভাবে, তাদের এই বাচ্চা, তাদের ফ্যামিলি কিভাবে বাঁচে? একটা যদি 3 মাসের নোটিশ দিত, নোটিশ দিয়ে আমাদের চাকরি খাইতো, কেউ কিচ্ছু কথা বলতো না। 3 মাস 4 মাসের মধ্যে আমরা চাকরি ম্যানেজ করতাম। কিন্তু উইদাউট নোটিসে ম্যাজিস্ট্রেট এসে আমাদেরকে বের করে দিল হঠাৎ করে। আমরা তখন ফ্যামিলি নিয়ে আমরা কোথায় যাব? আমাকে ছাড়ে না। আমার ওয়াইফ সকাল থেকে, ছাত্র সমাজ সহ, এই ডিবি অফিস, রমনা অফিস, ডিবি অফিস, রমনা অফিস, কিন্তু তারা বলে না যে আমি কোথায় আছি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম আমার ফ্যামিলি অন্তত জানুক যে আপনারা আমাকে উঠায় নিয়ে যাচ্ছেন। আমার ফ্যামিলি জানতো যে আমি নিরাপত্তার কারণে আমি এখানে থাকলাম। আমার ফ্যামিলি পরে এসে জানতে পারছে যে এখানে ডিবি, ইউনিফর্ম পরা ডিবি তাকে উঠায় নিয়ে গেছে। তাহলে উঠায় নিয়ে গেছে, ঠিক আছে। রমনা থানায় যাওয়ার পরে বলতো যে হ্যাঁ ডিবি হেফাজতে আছে, তাকে ইন্টারোগেশন করা হচ্ছে। আমরা একটা কারণে যথেষ্ট রিপোর্ট আছে তার এগেনস্টে, বা কোনো একটা জিডি আছে, অথবা যে কোনো অভিযোগ তার এগেনস্টে তাকে নিয়ে আসা হচ্ছে, সে ডিবি অফিসে আছে, এটা বললেই হতো। আমরা জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেব, কথা আছে। কিন্তু আজকে এই যে 5 তারিখের পরে, অগস্টের 5 তারিখের পরে, তাহলে কিভাবে এই বাংলাদেশে এই এমডি আতিকুর রহমানের এটার সাথে জড়িত? এমডি আতিকুর রহমান সহ যারা আছেন এখন, যারা এই যে দুর্নীতিবাজ, যে লিস্টটা আমি বললাম, তারা এটার সাথে জড়িত। তাদের একটা চিঠির বা কোনো একটা মেল বা কোনো একটা অভিযোগ তারা করছে, আমি নিশ্চিত মিথ্যা একটা অভিযোগ করছে, যে কারণেই আমাকে ডিবি উঠা নিয়ে গেছে। উঠা নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে দেখলো যে না, এটা তো ন্যায্য দাবি। একজন বাংলাদেশের নাগরিক, সে তো দাবি করতেই পারে। হ্যাঁ, এইটা হচ্ছে ডিবির প্রতি আমার অভিযোগ। 2টা জিনিস, যে আমি কোথায় আছি, এই জিনিসটা ডিবি কেন আমার ফ্যামিলিকে জানালো না? ছাত্র সমাজ প্লাস আমার ফ্যামিলি থানায় ঘোরাফেরা করছে, তাদেরকে জানানো হয় নাই। ছাত্র সমাজ যখন 6টার পরে লাইভ করা শুরু করছে ডিবি অফিসের সামনে, আরও ছাত্র যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে তারা লাইভে ডাকা শুরু করছে, তখন আমাকে বাধ্য হয়ে 10 মিনিটের মধ্যে তড়িঘড়ি করে আমাকে বের করে দিছে ডিবি অফিস থেকে। এমনভাবে বের করে দিছে আমার ফ্যামিলি প্লাস ছাত্রদের কাছে, আমার সাথে যে কোনো পুলিশ যাবে তারা সেখানে ফেস করে নাই। আমাকে বললো যে আপনি হেঁটে চলে যান, আমরা ওইখানে যাব না। মানে হ্যান্ড ওভার টেক ওভারটা এরকম হয়েছে যে ছাত্রদের কাছে তারা যাচ্ছে না, তারা একটু ভীত সন্ত্রস্ত। 28 তারিখ 6টার পরে, 6টা 10 মিনিট বা 12 মিনিট, 28 আগস্ট সরকার পতনের পরে। আমাদের প্রশ্ন হলো যে ফ্যাসিবাদের সময় যে গুমগুলো হতো, একই স্টাইলে গুম করছে আমাকে। হ্যাঁ, সরকার পতনের পরেও গুম, তাহলে কার ইশারায় করলো তারা?
আমাকে কেন ফ্যামিলির সাথে বা আমার সহপাঠীদের সাথে যোগাযোগ করতে দেওয়া হলো না? এটাকে গুম বলা যায়? এটাকে গুম বলা, হ্যাঁ 14 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। আমি কেন বললাম যে আমি কোন জায়গায় আছি? আই এম নোহোয়ার। আমি ইন্টারিম যে গভর্নমেন্ট আছে তারা তো সংস্কার নিয়ে কাজ করছে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, আমি স্বাগত জানাই ব্যক্তিগতভাবে। আর আমার এই বিষয়টা কার ইশারায়, কার মেল অথবা কার অভিযোগ, কোন অভিযোগের প্রেক্ষাপটে আমাকে এইভাবে ডিবি উঠায় নিয়ে আসছে, আমার ফ্যামিলিকে না জানায়, আমার সহপাঠীদেরকে না জানায় আমাকে 14 ঘন্টা গুম করা হলো, আমি এটার বিচার দাবি করি। আপনি আশ্চর্য হবেন যে আমাদের প্রত্যেকটা এমপ্লয়িকে একটা রুমের মধ্যে ঢুকানোর পরে এই জিএম, এই এমডি, এই এক্সকম মেম্বার যাদের কথা বললাম, এই এইচআর ডিরেক্টর, তারা বঙ্গবন্ধুর কথা না বলার কারণে, শেখ হাসিনার কথা বলার না কারণে আমরা 21শে ফেব্রুয়ারি কেন আমাদের দাবি নিয়ে কথা বলছি। আমার কাছে সেই অডিও ক্লিপ আছে, সাংবাদিকদের কাছেও আছে, আপনি চাইলে আপনাকেও দেওয়া যাবে।